পবিত্র ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন, বিভিন্ন স্থানে জশনে জুলুস। চট্টগ্রামে পদদলিত হয়ে দুজনে মৃত্যু। আজ আমাদের খুশির দিন, নারী হেনস্থা রোধে ডাকসুতে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি ছাত্রদলের ভিপি প্রার্থীর। ডাকসুতে ৮ দফার ইশতেহার দিল সংগঠনটি। মাজার ভাঙচুর, লাশ পোড়ানোর পর থমথমে রাজবাড়ীর গোয়ালন্দ। মামলা হয়নি, আটক হয়নি কেউ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন পেছাতে মাজার ভাঙার মতো ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। এমন ঘটনা মহানবীর শিক্ষা নয়, বললেন রিজভী। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম অনুভূত, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। আবহাওয়া অফিস বলছে সহসা বৃষ্টির সম্ভাবনা নেই। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দর নগরীতে। পাকিস্তানি পীরের নেতৃত্বে জশনে জুলুসে অংশ নেন লাখো মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এ যেন জনসমুদ্র। বন্দরনগরীতে বর্ণাঢ্য জশনে জুলুস, তাতে অংশ নেন লাখো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশনে জুলুস। নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এছাড়া বন্দরনগরী ১৬ শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা। সেটি বিবির হাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই দিন থেকে আমরা ঈদে মিলাদুন্নবীর খুশির সবচেয়ে বড় খুশির দিন হিসেবে আমরা পালন করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস আজকের এই দিনে সুন্নি মুসলমানের লক্ষ লক্ষ মানুষ আজকে আমার একটা এজেমশন আজকে কোটি ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যে মুসলমানের উপর ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, যেখানে যেখানে মুসলমানদের নির্যাতন হচ্ছে, এখানে আমরা প্রতিহত করার মতো শক্তি আল্লাহ আমার রাসূল করিমের উসিলায় এবং আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করত। পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে জশনে জুলুস। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা। অংশ নেন নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও। জশনে জুলুস শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। শুধু ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য না, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বীদের নিয়ে আমরা উদযাপন করি। সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় জশনে জুলুস। অংশ নেন মুসল্লিরা। এছাড়াও ময়মনসিংহ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ১৩ বছর বয়সী সাইফুল ও ৬০ বছরের আইয়ুব আলী। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মীর কাছ থেকে। মামুনুর রশিদ অভি আমার সঙ্গে যোগ দিয়েছেন। অভি, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, একটু জানতে চাই বিস্তারিত। ছোঁয়া, সকালেই যখন জশনে জুলুসের যে র্যালিটি বের করা হয় সেখান থেকেই মূলত ঘটনা ঘটে এবং সকাল 11:30টায় সেই র্যালিটি যখন মুরাদপুর এলাকায় আসে সেই তখনই সাইফুল ইসলাম 13 বছর বয়সী এবং 60 আইয়ুব আলী, তিনি এই দুজন মূলত প্রচণ্ড গরমে তারা আসলে পড়ে যায়। সেই পরবর্তীতে পদদলিত হয়ে দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং সেই দুজনের মরদেহ কিন্তু এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরাও কিন্তু এইখানটায় এসেছেন। একেবারেই তাদের স্বজনদের আহাজারি কান্নায় বলা যায় পরিবেশ
ভারী হয়ে উঠেছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গতকাল রাতেই, অর্থাৎ আইয়ুব আলীর যে স্বজন, তারা বলছিলেন গতকাল রাতে তাদের পরিবারের সাথে কথা হয়েছিল যে আজকে সকালে তারা জুলুসে অংশগ্রহণ করবেন, র্যালিতে অংশগ্রহণ করবেন। সেই কথার সাপেক্ষে কিন্তু সকালে তারা ঘর থেকে বেরিয়েছেন। আইয়ুব আলীর বাড়ি পটিয়া, তারা পটিয়া থেকে এসেছেন, পটিয়া উপজেলা থেকে। এবং আরেকজনের যেই শিশু, তার নাম সাইফুল ইসলাম, 13 বছর বয়সী, তার বাড়ি গ্রামের কালামিয়া বাজার এলাকায় তারা থাকেন। এবং সকালেই, অর্থাৎ পরিবারকে না জানিয়ে কিন্তু তারা সেই শিশুটি চলে আসে এবং খবর পেয়ে তার মা, বাবা, ভাই, বোন, যারা পরিবারের সদস্যরা আছেন সকলে কিন্তু এখানটায় উপস্থিত হয়েছেন। এবং এখন পর্যন্ত এই ঘটনায় একজন আইসিইউতে রয়েছেন এবং পুলিশের তথ্য মতো এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 12 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ছোঁয়া। জি অভি, খুবই মর্মান্তিক ঘটনা, আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজ ভান্ডারির উদ্যোগে রাজধানীতে হয়েছে জশনে জুলুস। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। জুলুস পূর্ব সমাবেশে যোগ দেন চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি। দোয়েল চত্বর শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা ঘুরে এই জশনে জুলুস আবার সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশের মাধ্যমে শেষ হবে। সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি। বিশ্ব মানবতার মুক্তি কল্যাণের জন্য আমরা দোয়া হবে, মোনাজাত হবে, নবীর বেলাদত শরীফের উপরে, সিরাতের উপরে, জীবনের উপরে আলোচনা হবে। আমরা যেন আল্লাহ পাক যাকে উসওয়াতুল হাসানা করে প্রেরণ করেছেন, আখলাকুন নবী আমাদের প্রত্যেকের মাঝে যেন প্রতিষ্ঠিত করতে পারি। নারীদের হয়রানি রোধে ডাকসুর বিশেষ সেল গঠন করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন 30 দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিরসন করা হবে। সকালে প্রচারণার সময় তিনি আরও বলেন, অতীতের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে যেতে চায় না তরুণ প্রজন্ম। বিতর্ক, কথা কাটাকাটি হলেও দিন শেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, মেয়েদের ভোট কেন্দ্রে নিয়ে আসা চ্যালেঞ্জ, নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই বাড়িতে চলে গেছে। এ সময় তিনি রাজনৈতিক সংস্কার এবং একাডেমিক সংস্কার নিয়ে কাজ করার কথা বলেন। 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত চালানো যাবে ডাকসু নির্বাচনের প্রচার, তাই সকাল থেকেই ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। অবশ্য ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসের শিক্ষার্থী কম, ভোটারদের কাছে নিজ নিজ প্রতিশ্রুতি পৌঁছাতে হলগুলোয় ঘুরছেন প্রার্থীরা। লিফলেট বিতরণের পাশাপাশি শেষ মুহূর্তে কেউ দিচ্ছেন ইশতেহার। আশা করি 9 তারিখ পর্যন্ত যদি এই পরিবেশ অক্ষুণ্ণ থাকে তাহলে একটা উচ্ছ্বাসপূর্ণ, আনন্দ সহযোগিতাপূর্ণ একটা ডাকসু আমরা পেতে যাচ্ছি। আমরা চাই ভোটের দিন যেন আমাদের যে বাসের ট্রিপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা যেন আধা ঘন্টা পরপর থাকে। ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে তুলে ধরার জন্য বা কাউকে ডাউন করার জন্য। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে কোনো আনঅথেন্টিক সোর্স থেকে কোনো সোশ্যাল ক্যাম্পেইনে আপনারা বিভ্রান্ত হবেন না। ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। তো সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে। সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি। দুদিন পরই ডাকসু নির্বাচন শেষ হয়ে আসছে প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, সেই খবর জানবো ঐশীর কাছ থেকে। ঐশী, ক্যাম্পাসে প্রচারণা সবশেষ অবস্থা জানাবেন, যেহেতু আর বেশি দিন বাকি নেই। কেমন জোরে সোরে চলছে প্রচারণা? ছোঁয়া, আজকে কি সকাল থেকে কিন্তু ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের আনাগোনা কিছুটা কম, কারণ আজকে সরকারি ছুটি, ফলে আজকে কিন্তু সকাল থেকে আমরা খুব বেশি চাপ দেখিনি এবং সকাল থেকে এই জন্য বিভিন্ন হলের সামনে গিয়ে আসলে প্রার্থীরা প্রচারণা করছেন। সকাল থেকে নানান হলে গিয়ে বিভিন্ন প্যানেলের যারা বিভিন্ন পদে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা প্রচারণা চালিয়েছেন। কিছুক্ষণ আগে এই অমর একুশে হলে আছি আমরা, এখানে এসেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের যিনি জিএস প্রার্থী এস.এম. ফরহাদ এবং একই সঙ্গে ছিলেন বাকছাসের বাকের, এবং তারা কিন্তু জানিয়েছেন তাদের ইশতেহার সম্পর্কে। একই সঙ্গে তারা কিছু কিছু বিষয় নিয়ে শঙ্কাও জানিয়েছেন। ফরহাদ বলছিলেন যে আসলে শতভাগ ভোট
কাস্ট করা সম্ভব হবে কিনা ওই সময়ের মধ্যে, এবং একই সঙ্গে বুথের সংখ্যা তিনি বাড়ানোরও দাবি করেছেন। যদিও বাড়ানো হয়েছে তবে সেটি পর্যাপ্ত নয় বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু বাকেরও বলেছে যে নারীদের আসলে ভোট থেকে বা ভোট কেন্দ্রতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন তারা হতে পারেন, সেই অপপরিকল্পনাও চলছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে নানান ষড়যন্ত্র এবং অপপরিকল্পনা গোটা ডাকসু নির্বাচন ঘিরে চলছে, সেই অভিযোগও তারা জানিয়েছেন। তবে তারা প্রত্যাশা করেন যে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে আসলে কারোর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। যদিও যদি পক্ষপাতিত্ব হয় সেক্ষেত্রে সবাই মিলে সেটি প্রতিহত করবার চেষ্টা করবেন। নির্বাচন থেকে সরে আসারও অনেকে আভাস দিয়েছেন পক্ষপাতিত্ব হলে, সেরকমও আভাস আমরা পেয়েছি। সব মিলিয়ে আসলে প্রচারণার বেশ জমজমাট পরিবেশ, যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা কিন্তু বাকি আছে সব মিলিয়ে, ফলে শেষ মুহূর্তের প্রচারণায় ভোটাররাও বেশ উপভোগ করছেন এবং ব্যস্ত সময় পার করছেন। ধন্যবাদ ঐশী যোগ দেওয়ার জন্য। ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা জাকসু নির্বাচনের প্রচার। সকালে লিফলেট হ্যান্ডবিল হাতে কয়েকজন প্রচারণা চালান। এদিকে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র দলের প্যানেল। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সহ 8 দফা ইশতেহার তুলে ধরেন ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান। তারা জানান, বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির এটাই বড় সুযোগ। উন্নত আবাসন, খাবারের মান উন্নয়ন ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার গুরুত্ব দেয় ছাত্রদল মনোনীত প্রার্থী। খেলাধুলা ও শরীর চর্চায় গুরুত্বারোপের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ছাত্রদলের প্যানেল। জাকসু নির্বাচনের আচরণবিধি কিছুটা কঠিন হওয়ায় প্রচারণার গতি ধীর বলে দাবি করেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ জাকসুতে আজ চলছে 9ম দিনের মতো প্রচারণা। সেখানে আছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম, তার সঙ্গে কথা বলতে চাই। তাজনুর, ছাত্রদল মনোনীত প্যানেলের ইশতেহারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং সবশেষ প্রচারণা আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। না দেখুন, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। প্রচারণার জায়গাটি বেশ ঢিলে ঢালা, সেটি সকাল থেকে আমরা বলছি, কেননা আজকে শনিবার, আজকে সেই অর্থে আসলে ক্লাস নেই, সুতরাং শিক্ষার্থীরা বের হয়েছেন কম বা ক্যাম্পাসে তাদের উপস্থিতির সংখ্যা কম। তবে আমরা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনি বলছিলেন যে ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করেছে, যেহেতু প্রচারণার জন্য তারা আজকে সহ মোট 3 দিন পাচ্ছেন সামনে, 8 তারিখে এই প্রচারণা শেষ করতে হবে। সেই হিসেবে আসলে এখন সেই রকমের তোড়জোড় রয়েছে, বিশেষ করে হলগুলোতে। আমি এই মুহূর্তে আসলে হল রয়েছি, পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, এই পাশে রয়েছে শহীদ রফিক জব্বার হল, ঠিক এই পাশে রবীন্দ্রনাথ হল রয়েছে। হলপাড়াতে এসেছি মূলত যেটি দেখার জন্য বা যেটি বোঝার জন্য যে প্রার্থীরা আসলে কিভাবে করে তাদের প্রচারণার কাজটি করছেন, কিংবা শিক্ষার্থীদের সঙ্গে তারা জনসংযোগটি চালাচ্ছেন কিনা। তবে ছাত্রদল একটি বিষয় আজকে গুরুত্বের সাথে বারবার করে উল্লেখ করেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় দাবি করা হলেও নানান সময় আসলে সব ক্ষেত্রে আবাসিক সুবিধা সহ শিক্ষার্থীদের একদম নিত্য প্রয়োজনীয় যেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হওয়ার কথা, পাওয়ার কথা, সেই ব্যাপারে অনেক রকমের ঘাটতি কিংবা সংকট রয়েছে। সেই সংকটের জায়গাগুলোতে তারা কাজ করবেন, সেটি বেশ আলাদা করে তাদের ইশতেহারে ছাত্রদল সমর্থিত প্যানেল উল্লেখ করেছে। জি তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা, ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রুবেলুর রহমান। রুবেলুর, মাজার ভাঙার ঘটনায় কেউ কি আটক হয়েছে এবং কোনো মামলা দায়েরের খবর কি আপনি পেয়েছেন? এখন পর্যন্ত কিন্তু এই মাজার ভাঙার ঘটনায় কোনো মামলা দায়েরের খবর আমরা পাইনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন, আসলে গতকাল এই তৌহিদি জনতা যখন বিক্ষোভ কর্মসূচি করে, সেই মুহূর্তে কিন্তু তাদের 2টি গাড়ি সহ 3টি গাড়ি ভাঙচুর করে সেই এবং সরকারি কাজে বাধা প্রদান করে। সেই সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের উপর হামলার কারণে কিন্তু একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছেন 3 থেকে 3,500 অজ্ঞাতনামা আসামি করে। তবে এই মাজারে হামলা বা অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লাশ উঠিয়ে পোড়ানো এবং এই ঘটনায় একজন নিহতও হয়েছেন, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমি যদি এই বর্তমান পরিস্থিতি বলি, তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী কিন্তু টহল জোরদার করেছেন। তবে এই এলাকায় উৎসুক কিছু জনতাকে আমরা দেখতে পাচ্ছি, যারা সকাল থেকেই কিন্তু ভিড় করছেন এই বাড়িকে কেন্দ্র করে, দরবারকে কেন্দ্র করে। তারা ভেতরে ঢোকারও চেষ্টা করছেন এবং ভেতরে আসলে কি ঘটেছে তারা সেটি জানতে চাইছেন বা দেখতে চাচ্ছেন। কিন্তু প্রশাসনের যারা দায়িত্ব
দায়িত্বরত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই তাদের ভিতরে ঢুকতে দিচ্ছেন না, এবং তারা এই ক্ষোভও প্রকাশ করেছেন যে আসলে এরকম একটি ঘটনা বাংলাদেশের নিয়মতান্ত্রিক আইন অনুযায়ী কিন্তু তাদেরকে বিচার করা যেত, কিন্তু আসলে এইভাবে হামলা করা আসলে উচিত হয়নি বলে তারা মন্তব্য করেছেন। তো সর্বোপরি যদি বলি, আমি আসলে প্রশাসন যেটি বলছেন যে যদি তারা কোনো অভিযোগ পান আসলে যত দ্রুত সম্ভব সেই অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুঝতে পেরেছি রুবেলুর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। নির্বাচন পেছাতে মাজার ভাঙার মতো ষড়যন্ত্র চলছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চলমান ঘটনাসমূহ কোনো বিচ্ছিন্ন কিছু নয় বলেও তার অভিমত। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান তিনি। এ সময় তিনি এসব কথা বলেন। আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে বিচ্ছিন্ন আরও ঘটনা হতে পারে। তিনি বলেন, চিকিৎসার জন্য নুরুল হক নূরকে এখনও বিদেশে না পাঠানো অসন্তোষজনক, তার উপর হামলা উদ্দেশ্য প্রণোদিত, আর এই ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া উচিত বলেও জানান মির্জা আব্বাস। মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা গিয়ে যাচ্ছে। মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া মহানবীর শিক্ষা নয়, এই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। রাজধানী সহ সারা দেশে আরও 2 দিন থাকতে পারে ভ্যাপসা গরম। বৃষ্টি না হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই এই অস্বস্তিকর পরিস্থিতি। দুপুরে আবহাওয়া অফিসের সাংবাদিকদের এই তথ্য জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। পূর্বাভাসে জানানো হয়েছে 9 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয়, এই মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর সিডা মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক নগর সংলাপে এসব কথা জানান তিনি। জানান, পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই দায় নিচ্ছেন কাঁধে। চলন বিল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। জানান, 2টি এলাকা ছাড়া নদীর তালিকা করা হয়েছে। তুরাগ নদীতে 17 কিলোমিটার ড্রেজিং করা হবে বলেও জানান উপদেষ্টা। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই